বিরুদ্ধে ভর করেছে। ও যদিও বিএনপি এবং জামাত নৈতিকভাবে সমর্থন জানিয়েছে, আবার আন্দোলনকারীরা বলতেছেন যে আমাদের আসলে এরকম কোন রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন নাই। তবে আমার প্রশ্ন যে বিএনপি কি এরকম ভৌতিকভাবেই আন্দোলন করবে, নাকি তারা কি এটা কি সত্য নাকি যে তারা নিজেরা আন্দোলন করতে না পেরে তারা এখন এই কোটা আন্দোলনকারীদের উপর ভর করেছে? কি বলেন আপনি? ওবায়দুল কাদের বক্তব্য ব্যাপারে আপনার কি মত? ধন্যবাদ আপনাকে প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে সম্মানিত দর্শক যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার সম্মানিত বিজ্ঞ দুইজন আলোচক আছেন আমার সাথে, অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন জনাব খান সাহেব। আমি আপনার কথার সাথে একটু দ্বিমত পোষণ করে আমি আমার কথাটা বলবো। আপনি একটা পর্যায়ে বলেছেন যে শুধুমাত্র ডিজাবলদের অর্থাৎ প্রতিবন্ধীদের কোটা রেখে বাকি সবগুলা বাতিল করতে হবে। আমার এই ব্যাপারে একটু দ্বিমত আছে। আমি নারী কোটা রাখার পক্ষে। আমি অনগ্রসর গোষ্ঠী হিসাবে, এখন অনগ্রসর গোষ্ঠীর সংজ্ঞা আগে আপনাকে নিরূপণ করতে হবে। আমি বলি, তারপরে আসবো আমি। যাই হোক, আমি আমার আলোচনায় আশা করি আমার এই আপনার প্রশ্নগুলোর আনসার চলে আসবে। প্রথমে দেখুন, এই কোটা প্রথাটা কিভাবে আসছে। অনেকেই বলছেন এটাই সংবিধানে ছিল বা ইত্যাদি ইত্যাদি। এটি মূলত ৭২ সালে সদ্য স্বাধীন হওয়া একটি দেশে বঙ্গবন্ধু সরকার একটি আইন করেছিলেন, সেটা ছিল ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস। আমি আবারও বলি, ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস। এটা কিন্তু পার্মানেন্ট কিছু ছিল না, এবং সেইখানে কোথাও বলা হয় নাই যে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি পর্যন্ত চলে আসবে, এই ধরনের কোনো কথা বলা হয় নাই। যারা মূলত যুদ্ধ করেছে দেশের একেবারেই সাধারণ মানুষ, ঠিক আছে, তাদেরকে চাকরির ক্ষেত্রে বা অন্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে এই প্রসঙ্গটা এসেছে। এখন এই কোটা বাতিল বা রাখার পক্ষে অনেকেই বলছেন। আমি প্রথমেই এটা বলবো যে সুস্পষ্টভাবে আমি রেসপন্সিবিলিটি নিয়েই বলছি, কোটা হচ্ছে কমপ্লিটলি এগেইনস্ট দ্য কনস্টিটিউশন। বাট দেয়ার ইজ এ বিগ বাট। সেটা কি? আপনাকে এই পজিটিভ ডিসক্রিমিনেশন করতে হবে। এটাকে কোটা রেখে আপনি নিয়োগ দিবেন, এটাকে আপনি পজিটিভ ডিসক্রিমিনেশন বলবেন এই কারণেই যে, মনে করুন আপনি ঢাকা শহরে নটরডেম কলেজে যে ছেলেটা পড়াশোনা করেছে, আর সেই পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি বা সুনামগঞ্জের হাওর অঞ্চলে বা নেত্রকোনা, নীলফামারী এই সকল গ্রামাঞ্চলে যে ছেলেটা বা মেয়েটা পড়েছে, তার যে প্রাপ্য সুযোগ সুবিধার সাথে আপনি কম্পেয়ার করে যদি আপনি নিয়োগ দেন, ওইভাবে মেরিট লিস্ট করেন, তাহলে দেখা যাবে শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা এই সকল শহরাঞ্চলের ভালো ভালো কলেজে যারা পড়াশোনা করেছে তারাই বা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তারাই কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমি একটি ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক ছিলাম। আমার ওই ব্যাচে যখন আমি জয়েন করি ৬০ জন পরীক্ষার্থী ছিল। ৬০ জনের মধ্যে ৫৮ জনই প্রথম বিভাগ পেয়েছে এবং ২২ জনই সম্ভবত এমবিবিএস ডাক্তার হয়ে গেছে। এই ধরনের চিত্র আপনি নিশ্চয়ই ওই গ্রামের সেই একেবারে রুরাল অঞ্চলের কলেজগুলোর থেকে আপনি তুলে আনতে পারবেন না। তবে এখানে আমি আগে শব্দটা ইউজ করেছি, পজিটিভ ডিসক্রিমিনেশন। এখন যারা প্রতিবন্ধীর কথা বলছেন, ইয়েস, প্রতিবন্ধীর কোটা থাকতেই পারে, সেটা খুব স্বাভাবিক। পাশাপাশি আমরা এখনো রাষ্ট্র, সমাজ, সরকার এতটাই উন্নত হয়ে যায়নি যে ঢাকা সহ আপনার ওই রুরাল অঞ্চলের এরিয়ার সাথে এক ধরনের সমন্বিত উন্নয়ন সম্পন্ন করতে পেরেছে বিধায় আমরা টোটালি মেরিটের ভিত্তিতে যাব। এখানে আপনার সেই খাগড়াছড়ি বা বলেন, রাঙ্গামাটি বলেন, যেটাই আপনি বলেন, এখানে একটা অ্যাকসেপ্টেবল কোটা রাখতে হবে। সেটা কোনোভাবেই অযৌক্তিক কোনো কোটা হবে না। এটা গেল একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে আমি আরেকটা কথা বলি যে আপনি সংজ্ঞা নিরূপণ করেন, আমি বলছিলাম যে অনগ্রসর। এখন আপনি আমাকে একটা কথা বলেন তো, জনাব তারেক রহমান লেট প্রেসিডেন্ট মিস্টার জিয়াউর রহমানের সন্তান। তারেক রহমান সাহেব কি অনগ্রসর? ডেফিনেটলি নট। মেজর হাফিজ সাহেব অনগ্রসর? নো ওয়ে। ওবায়দুল কাদের সাহেব অনগ্রসর? নো ওয়ে। কাজেই এখানে অনগ্রসর কথা বলা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানও যদি আচ্ছা না হয়, আমরা ধরেই নিতেই পারি, আচ্ছা ঠিক আছে তাদেরকে দেওয়া যেতেই পারে, কিন্তু কোনোভাবেই সেটা যদি মনে করেন চলে যায় আপনার তার নাতিপন্থী সহ কয়েক জেনারেশন পর্যন্ত, আমরা সেটা কোনোভাবেই গ্রহণ করব না। এখন আসেন, এই যে মুক্তিযোদ্ধার কোটার ব্যাপারে আমি বললাম যে এটা পজিটিভ ডিসক্রিমিনেশন যদিও সংবিধানের বিরুদ্ধে হয়, তারপরেও এটা রাখতে হবে যৌক্তিক এবং গ্রহণযোগ্য উপায়ে। আসেন, যেটা নিয়ে ছাত্র সমাজের মেইন কনসার্ন, সেটা হচ্ছে যে
মুক্তিযোদ্ধা কোটা 30%। নো, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আপনার কোটাই চলে যাচ্ছে 56%, সো বাকি থাকলো আপনার 44%। আপনার মেধা দিয়ে কিভাবে আসবে? তাছাড়া আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, মুক্তিযোদ্ধা কতজনই বা হবে? আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান দেই, 1986 সালে মরহুম রাষ্ট্রপতি এরশাদ সাহেবের সময় মুক্তিযোদ্ধাদের যে তালিকা করা হয়, ওইখানে মুক্তিযোদ্ধা ছিল প্রায় 80,000। সেইটাকে লিস্টটা বাড়িয়ে বাড়িয়ে এই সরকার এখন কত লক্ষে নিয়েছে আমি জানি না। এমনকি এমন অভিযোগও আছে, একেবারে প্রমাণ সহ, তথ্য প্রমাণ সহ পত্রিকায় এসেছে যে একজন লোক, তার বয়স ছিল 5 বছর মাত্র মুক্তিযুদ্ধের সময়, সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। সেটা কিভাবে হয়? 5 বছর বয়সে আপনি কিভাবে মুক্তিযুদ্ধ করবেন? এখন ছাত্র সমাজের যে কনসার্নটা হচ্ছে, সরকার এখানে ভুয়া মুক্তিযোদ্ধা লিস্ট করে তাদের দলীয়, এই যে আপনি একটু আগে অত্যন্ত সুন্দরভাবেই বলছিলেন, অযোগ্য, অদক্ষ কিংবা ড্রাগ এডিক্টেডকে প্রশাসনে নিয়োগ দেওয়ার জন্য সরকার এই ধরনের দুরভিসন্ধিটা হাতে নিয়েছে। মুক্তিযোদ্ধারা জাতির গর্বিত সন্তান, তার যদি কোনো অসুবিধা হয়, তার যদি বাসস্থান না থাকে, হোয়াট ইউ নিড টু ডু, রাষ্ট্র তার বাসস্থানের ব্যবস্থা করবে। তার যদি চিকিৎসার প্রয়োজন হয়, রাষ্ট্র তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করবে। তার যদি কোনো ধরনের আর্থিক সমস্যা থাকে, রাষ্ট্র তাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে। কিন্তু তার এই অবদানের জন্য কোনোভাবেই তার সন্তান তার বাবার স্বীকৃতির জন্য, বাবার প্রাপ্য সম্মানের জন্য সে নিজে লাভবান হয়ে এখানে দাবি করতে পারে না যে আমাকে কোটার ভিত্তিতে আমাকে ওই জায়গায় নিয়োগ দিয়ে দেন, অযোগ্য হওয়া সত্ত্বেও। আমি এটার সাথে সম্পূর্ণরূপে একমত। তবে আমি এইটুকু বলবো, এখন প্রশ্ন হচ্ছে, আসি আপনার আদালতের ব্যাপারটা। আদালতের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান সাহেব সম্ভবত বলেছেন যে আদালতের রায় কি আন্দোলন করে থামানো যায় কিনা। দেখুন, জনাব ওবায়দুল হাসান সাহেব নিশ্চয়ই আপনারা জানেন, বাকশালের ছাত্র সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। তিনি নিশ্চয় আমাদের মতো এই ছাত্র আন্দোলন করে আসছেন। আমি বিশ্বাস করি তিনি এরশাদ বিরোধী আন্দোলনের রাজপথেই ছিলেন। আমার পুরো সময়টা অন্তত এরশাদ সাহেবের সময় আমরা রাজপথেই ছিলাম। এখন জনাব ওবায়দুল হাসান সাহেব, আপনি বোধহয় ভুলে গেছেন 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচনের পটভূমি, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ছাত্র সমাজই সংগঠিত করেছে। এই ছাত্র সমাজের আন্দোলনের ফলে 2018 সালে প্রধানমন্ত্রী তার একটা প্রতারণাপূর্ণ মন মানসিকতায় তিনি বলেছিলেন সব কোটায় বাতিল করে দেওয়া হলো আন্দোলনের তীব্রতা দেখে। আমি আসছি সেই কথায় পরে। এখন জনাব ওবায়দুল হাসান সাহেব নিশ্চয় রাজনীতির ইতিহাস হয়তোবা তিনি ভুলে গেছেন প্রধান বিচারপতি হয়ে, 1। 2 হচ্ছে, তিনি যদি এই কথা বলেন যে রাজপথে আন্দোলন করে কি আপনার আদালতের রায় পাল্টানো যাবে, জনাব ওবায়দুল হাসান সাহেব হয়তোবা ভুলে গেছেন আব্দুল কাদের মোল্লার যে প্রথম যে রায়টা হয়েছিল, সেটাকে মূলত শাহবাগে গণজাগরণ মঞ্চ বলেন আর মুক্তিযুদ্ধ মঞ্চ বলেন, এদের আন্দোলনের ফলে আইন সংশোধন করে পরবর্তীতে সেটা রায় পরিবর্তন করে আবার তাকে ফাঁসি দেওয়া হয়। আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি এটাকে আইনের ভাষায় আপনার কি বলে, ওই যে আমার শব্দটা মনে আসছে না, যাই হোক, রেফারেন্স আমি বলি, এটা আরেকটা শব্দ আছে আইনের ভাষায়, যাই হোক আমার শব্দটা মনে আসতেছে না এখন। তাহলে আপনি ওই উদাহরণটাকে আপনি ফেলে দিতে পারবেন না, 1। দ্বিতীয়ত হচ্ছে, ছাত্র আন্দোলন, ছাত্ররা কেন এই আন্দোলন করছে, এই যে আন্দোলনে আপনি দেখেন মুহূর্তের মধ্যে, বলা যায় 1 সপ্তাহের মধ্যে আন্দোলন কত তীব্র আকার ধারণ করেছে। লক্ষ লক্ষ ছাত্র রাজপথে নেমে এসেছে, কারণ এটার সাথে তার রুটির ব্যাপার, তার মেধার ব্যাপার। এই যে আমি আজকে আরেকটা রিপোর্ট দেখছিলাম, একজন বলছেন যে সবাই পিএইচডি করে বড় বড় ডিগ্রি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, কেন? বিকজ দেশে তার মেধার মূল্যায়ন হচ্ছে না। এখন আসেন, জনাব ওবায়দুল হাসান সাহেব যেটা বলেছেন যে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যাবে কি, এটার সাথে আরেকটা বিষয় রিলেটেড। মানুষের যখন ক্ষোভের জায়গা থাকে, মানুষ এই ক্ষোভ থেকে আদালতের কার্যক্রম দেখে তারা কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করে। এই যে আজকে একটা ভিডিও দেখলাম, একটু আগে আমি দেখছিলাম যে ওই যে ইত্যাদি অনুষ্ঠানে সম্ভবত এই ভিডিওটা প্রচার করা হয়েছিল যে আদালতের রায় চলেন উঠে, এরকম একটা গানের লাইন ছিল। এটা অবশ্য আদালত অর্ডার করেছেন সেটাকে ইউটিউব থেকে সরিয়ে নিতে। যাই হোক, এখন এটা হলো আদালতের ব্যাপার। এটা না, এটা হচ্ছে বিচার চলে কোর্টে, বিচার চলে নোটে, বিচার চলে কোর্টে, রায় হয় নোটে, এরকম কি একটা আমি একটু আগে দেখছিলাম এটা। যাই হোক, এখন আসলে সরকারের ব্যাপারে, এটা তো আদালত বলছেন এই কথা। এখন সরকার কি বলছে, আদালতের উপর, আদালতের গাড়ে বন্দুক দিয়ে বলছে যে এটা তো আমরা জানি না, আদালত করেছে। এখন আবার তারা আপিল করেছেন, হয়তোবা
আন্দোলনের তীব্রতা বুঝতে পেরে। এটা গেল একটা কথা। দুই, একটু আগে আপনি সুন্দরভাবে বলছিলেন যে সরকার যেহেতু বিদেশিদের সাথে একটি করিডোর দেওয়ার চুক্তি করেছে, সেখান থেকে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরিয়ে নেবার জন্য এই ধরনের প্রতারণাপূর্ণ এই বিষয়টা এখন নিয়ে আসা হয়েছে। বিকজ এই কথাটা আমি প্রায় বলি, শেখ হাসিনা knows politics very well, but fortunately or unfortunately her politics always go with political trickery or political mockery. তিনি রাজনৈতিক স্ট্র্যাটেজি বুঝেন না, তিনি বুঝেন মখারি এবং ট্রিকারি, তিনি প্রতারণা বুঝেন। তিনি সহজ ভাষায় সহজ পথে রাজনীতি বুঝেন না, তিনি বুঝেন বাঁকা পথে। সেই কারণে তিনি 18 সালে ওইটা বাতিল করেছেন, আর এখন এটা নিয়ে আসছেন। দুইটা কারণে হতে পারে, এই যে করিডোর দেওয়ার বিষয়টা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি সরানো। দুই হচ্ছে আদালত দিয়ে রায় দিলেন, আবার বলবেন যে পরে আমরা তো সরকার এটার বিপক্ষে দাঁড়িয়েছি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে আজকে আমি দেখলাম আইন এটা কি বলে অ্যাটর্নি জেনারেলের যে বক্তব্য, সেখান থেকে আমার কাছে মনে হয়েছে এটা সরকারই করাচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গিটা সরানোর জন্য। এখন সরকার প্রশ্ন থেকেই যায়, যদি আমি বলি যে সরকারের কি সেই ক্ষমতা নেই, যে কোনো দেশের সরকারের বা সংসদের সেই ক্ষমতা নেই কত পার্সেন্ট কোথায় কি কোটা রাখা হবে বা না হবে এই সিদ্ধান্ত নেবার? এখানে আদালত আবার কে? ইয়েস, সরকারের ক্ষমতা আছে, বাট বিয়ার ইন মাইন্ড গভর্নমেন্ট পাওয়ার ইজ নট আনলিমিটেড। সরকারের ক্ষমতা অসীম নয়। ধরুন সরকার একটা ঘোষণা দিল, আমরা যতদিন ক্ষমতায় থাকবো বগুড়ার থেকে কোনো ধরনের বিসিএস ক্যাডার নেওয়া হবে না। ঘোষণা দিলেন ফেনীর থেকে বা রাজশাহী থেকে কোনো ধরনের বিসিএস ক্যাডার বা ওই পদে কোনো লোক নেওয়া হবে না। নো, এ গভর্নমেন্ট ক্যান নট টেক দিস কাইন্ড অফ ডিসক্রিমিনেটরি ডিসিশন, নো ওয়ে, এটা তারা নিতে পারেন না। কাজেই সরকারের ক্ষমতা কিন্তু অসীম নয়। সরকার চাইলে বলতে পারেন না মুক্তিযোদ্ধাদের কোটা 30% করব, ইচ্ছা হলে 40% করে দেবো, 50% করে দেবো। নো, আপনাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। এখন আসেন এই প্রধানমন্ত্রীর যে কথাটা, আমি এই কথা দিয়ে আমার এই অংশের আলোচনাটা শেষ করবো এইখানে। যদি আপনাকে কোটা রাখতেই হয়, এখন যেহেতু আপনি দুটা জিনিস আছে, এক, যেহেতু স্বাধীনতার 52 বছর, এখন কিন্তু যিনি মুক্তিযুদ্ধ করেছেন, মহান মুক্তিযুদ্ধে তার জীবন বাজি রেখে যুদ্ধ করে আমাদেরকে একটি স্বাধীন আবাসভূমি দিয়েছেন, তার কিন্তু ছেলেও এখন যে চাকরির জন্য প্রার্থী হবে আমি সেটা বিশ্বাস করি না। চলে এসেছে তার নাতিতে, সেটা কোনোভাবেই এখন রাখার প্রয়োজন নেই। তারপরেও আমি বলছি এট দ্য লাস্ট ইনস্টেন্স, যদি আপনি রাখতেই হয়, সেটা কোনোভাবেই 18 কোটি মানুষের দেশে মুক্তিযোদ্ধা খুব বেশি হলে, ওই যে মেজর হাফিজ সাহেব একদিন বলছিলেন যে 1 লক্ষ হবে, এবং ওই যে আওয়ামী লীগের সাথে যে যোগ দিয়েছেন, ওনার নাম কি ব্যারিস্টার শাহজাহান ওমর, তিনি একদিন বলছেন যে খুব বেশি হলে 1 লক্ষ যোদ্ধা হবে, এর বেশি হবে না। এখন 18 কোটি মানুষের দেশে 1 লক্ষ মুক্তিযোদ্ধার পরিবারের জন্য আপনি 30% কোটা রেখে দেবেন, ইজ ইট অ্যাকসেপ্টেবল? ইজ ইট অ্যাকসেপ্টেবল? এটা কোনোভাবেই 1-2%, এমনকি 5% হওয়ারও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে এখানে আপনার নৈতিকতার ব্যাপারে আমি বললাম, যেহেতু 52 বছর হয়ে গেছে স্বাধীনতার, মুক্তিযোদ্ধার ছেলের থেকে এখন নাতি হচ্ছে চাকরি প্রার্থী, তাহলে এটা কি বংশ পরম্পরা এইভাবেই চলতে থাকবে? আমি আপনাদের এই কথা বলেই শেষ করবো। আমি একটা উদাহরণ দেই। ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বাধীন বাংলাদেশের 52 বছরের ইতিহাসের বাঙালির সবচেয়ে বড় অর্জন তার নোবেল প্রাপ্তিটা। বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই ইংল্যান্ডের মতো দেশের এখানে ডক্টর ইউনূসের নাম জানে, তার পভার্টি এলিভেশন প্রোগ্রাম, তার মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম। ফ্রান্সের মতো দেশ তার ব্যাংকের নামকরণ করতেছে ডক্টর ইউনূসের নামে, তার স্টেটের নামকরণ করতেছে, আমেরিকায় করতেছে, আফ্রিকার দেশগুলোতে তো তারা মাসে বুয়েতে তার মাইক্রো ক্রেডিট প্রোগ্রামগুলো গ্রহণ করছে, চায়নার মতো দেশ তার মাইক্রো ক্রেডিট প্রোগ্রামকে ফলো করছে। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বীরত্বপূর্ণ অবদানের জন্য আমরা কি বলবো যে ডক্টর ইউনূস যেহেতু আমাদেরকে সারা বিশ্বে সম্মানিত করেছেন, মাথা উঁচু করে দিয়েছেন, কাজেই তার বংশধররা যুগ যুগ ধরে এই ধরনের কোন কোটা পাবেন? নো, ডক্টর ইউনূস হ্যাজ অ্যাচিভড ইট তার নিজের যোগ্যতায়। তার বংশধররা সেই পরিমাণ যোগ্যতা তো নাও থাকতে পারে তাদের। কাজেই প্রধানমন্ত্রী যে আবেগ দিয়ে বলেছিলেন 2018 সালে, আমি মনে করি এটা তার আসলে সঠিক সিদ্ধান্ত ছিল না, সেটাই তারা এখন আবার করছেন। তবে আমি মুক্তিযোদ্ধা কোটা
কোনোভাবেই যদি রাখতেই হয় 1-2% বেশি নয়, কারণ 1 লক্ষ মুক্তিযোদ্ধার জন্য 18 কোটি মানুষকে আপনি সাফার করাতে পারেন না। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে অনগ্রসর গোষ্ঠী কোনোভাবেই, যেমন এই যে একটু আগে বললাম তারেক রহমান সাহেব কিংবা মেজর হাফিজ কিংবা ওবায়দুল কাদের সাহেব, এরা তো আর হতে পারে না, এরাও তো মুক্তিযোদ্ধার সন্তান। আপনাকে মুক্তিযোদ্ধার এই যে ভুয়া তালিকা তৈরি করে আপনি যেভাবে দলীয় লোকদের, যেখানে ছাত্র সমাজের মেইন কনসার্নটা সেটা হচ্ছে এই ভুয়া মুক্তিযোদ্ধা করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের যে সকল লোকগুলা তাদের দলীয় প্রয়োজনে দলীয় আনুগত্য দেখাবে, তাদেরকে প্রশাসনে অযোগ্য অদক্ষ লোকগুলাকে নিয়ে এসে প্রশাসনের দলীয় প্রভাব বিস্তার করার কারণেই এটা তারা চিন্তা করতেছেন। এবং এটা যদি করা হয়, মনে রাখবেন দিনে দিনে আপনার প্রশাসনিক ডিভালুয়েশন, ডিমোরালাইজেশন গুলা এবং করাপশন গুলা শিখর গেড়ে সমাজে বসে থাকবে। আপনি এটার থেকে সেই সত্যিকার অর্থেই যে গুড গভর্নেন্স বা আপনার যে আপনার কি বলা যায় পজিটিভ আমলাতন্ত্র যেটা, সেটা আপনি পাবেন না। কাজে আমি বলবো, যদি আমি এটা বলে শেষ করবো যে যদি আপনাকে কোটা রাখতেই হয়, তারপরেও আমি আবারও বলছি ইটস কমপ্লিটলি এগেইনস্ট দ্য কনস্টিটিউশন, তারপরেও এটাকে পজিটিভ ডিসক্রিমিনেশন বা ভালোর জন্য ডিসক্রিমিনেশন ধরে আপনি এটা রাখতেই পারেন। মহিলাদের জন্য, অনগ্রসর বা উপজাতিদের জন্য, এবং জেলাওয়ারি কোটাও রাখতে হবে একটা সার্টেন লেভেলে। তবে মুক্তিযোদ্ধা কোটা রাখার আদৌ প্রয়োজন আছে বলে অন্তত আমি মনে করি না, কারণ যেহেতু কোনো মুক্তিযোদ্ধা এখন চাকরির প্রার্থী নন, তার নাতি এখন প্রার্থী। ধন্যবাদ, এইটুকুই, পরে আমি আবার বলবো। অনেক অনেক ধন্যবাদ।